হ্যালো বন্ধুরা, চলে আসলাম আজকে নতুন আরও একটা ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে রিটার্ন মানে অনলাইনে রিটার্ন আমরা কিভাবে দেব, আমরা যারা সরকারি কর্মকর্তা কর্মচারী রয়েছি তাদের সবার সমস্যা, এই সমস্যাটা সমাধানের জন্য আমি একটা ভিডিও তৈরি করতেছি। আসলে ভিডিওটা যেহেতু রিটার্নটা আমরা যেহেতু আসলে অফিসে বসে দেওয়ার চেষ্টা করি সবসময়ের জন্য, তাই অফিসে করতে হচ্ছে ভিডিওটা। তো বেশি কথা না বাড়িয়ে ধৈর্য সহকারে অবশ্যই ভিডিওটা দেখবেন। ভিডিওটা অনেক বড় হবে, তার কারণটা হচ্ছে প্রত্যেকটা জিনিস খুঁটে খুঁটে বুঝতে হবে, এই কারণে ভিডিওটা একটু বড় হবে। তো ধৈর্য সহকারে ভিডিওটা দেখবেন। চলুন তাহলে ভিডিওটা শুরু করা যাক। তো আমরা এখন স্ক্রিনে চলে যাই। আমরা আমাদের কম্পিউটারের বা ল্যাপটপের স্ক্রিনে দেখি। স্ক্রিনে আমাদের প্রথমে ক্রোম ব্রাউজারে যেতে হবে। ক্রোম ব্রাউজারে আমরা ক্লিক করলাম। ক্লিক করার পরে আমাদের নতুন একটা ট্যাব নিতে হবে। যদি আপনার নতুন ট্যাব থেকেই থাকে তাহলে তো হয়েই গেল। তারপরে আপনি এই গুগলের এই জায়গায় অথবা এই জায়গায় আপনাকে লিখতে হবে রিটার্ন। আমি স্পেস RETURN রিটার্ন লিখে সার্চ দেব। ইন্টারে ক্লিক করলাম। ইন্টারে ক্লিক করলে আমাদের একটা নতুন পেজে নিয়ে যাবে। সেই হচ্ছে রিটার্নের প্রথম যেটা taxnbr.gov.bd। এখানে আমরা ক্লিক করব। এখানে ক্লিক করলে আমাদেরকে রিটার্নে নিয়ে যাবে। এখানে আমাদের কয়টা 1 2 3 4 5 6টা অপশন আছে, কিন্তু আমরা রিটার্নে ক্লিক করব। এখানে বলবে আর ইউ রেজিস্টার্ড ইন রিটার্ন সিস্টেম, যে আমি একেবারেই নতুন, আমি এই প্রথম রিটার্ন দেব। আই এম নট ইয়েট রেজিস্টার্ড। এখানে ক্লিক করব। ক্লিক করার পরে আমাদেরকে একটা ফোন নম্বর দিবে, আমাদের এটার প্রয়োজন নেই, আমরা ওকে করে দিয়ে আমরা এখানে সিঙ্ক আপ করব। আমরা আমাদের 3 নাম্বারটা এখানে দিয়ে দিব। 3 নাম্বারটা আমি দিয়ে দিই 8352। তারপরে আমার মোবাইল নাম্বারটা আমি এখানে দিয়ে দেবো 0 যেহেতু দেওয়া আছে, সামনে 0 দেওয়ার দরকার নাই। 2 0 3 তারপরে এখানে যে ক্যাপচারটা দেওয়া আছে সেই ক্যাপচারটা আমি দিয়ে দেবো। দিয়ে দিলাম। দেওয়ার পরে আমি ভেরিফাইতে ক্লিক করব। আমি আবারও ভালো করে বলে দিই, আপনাদের যাদের নিজের টিম, তার নিজের মোবাইল নাম্বার যেন তার নিজের এনআইডিতে উঠানো থাকে, সেই মোবাইল নাম্বারটা ইউজ করার চেষ্টা করবেন সবসময়ের জন্য। মনে রাখবেন যে নিজের এনআইডি থেকে উত্তোলনকৃত মোবাইল নাম্বারটা এখানে দিবেন। তারপরে আমার এখানে একটা ওটিপি আসবে। এই হচ্ছে আমার মোবাইল, এখন ওটিপি আসবে। এই যে ওটিপি চলে আসলো। আমি এখন ওটিপির নাম্বারটা এখানে দিয়ে দিব 406054। তারপরে আমি এখানে একটা নতুন পাসওয়ার্ড সেট করব। এখানে দেখেন কিছু অপশন দিচ্ছে। অ্যাট লাস্ট 8 ক্যাটাগরি দিতে হবে। 8টা অবশ্যই হইতে হবে। তারপরে একটা অক্ষর বড় হাতের হইতে হবে, একটা অক্ষর হইলেও ছোট হাতের হইতে হবে। অ্যাট লাস্ট একটা নাম্বার হইতে হবে, এবং কি অ্যাট লাস্ট একটা হ্যাশ, স্টার বা স্ল্যাশ অথবা যে কোনো কিছু দিতেই হবে। এগুলা ক্যাটাগরি পূরণ করলে তারপরে আপনি ফিল আপ করতে পারবেন। এই জন্য প্রথমে আপনি একটা বড় হাতের দিলাম, @ দিলাম। যদি সবগুলো হয়ে গেলে তাহলে এই যে দেখতে পাচ্ছেন যে সবগুলো সবুজ হয়ে গেছে, সবুজ হয়ে যাবে। এই সবুজটা আমি কপি করে এখানে দিয়ে দিলাম, এবং কি আমি সাবমিট দিলাম। জি স্যার, শুধু আইডি আপাতত আইডিটা খুলি, হ্যাঁ পরে এন্ট্রি করব। তো আমরা সাবমিট করে দিলাম। We are almost done 6 digit। আচ্ছা, দেখি আমার একটু সময় নিচ্ছে। তো এখন দেখতে পাচ্ছেন যে এই যে 37 সেকেন্ড 33 সেকেন্ড আছে। এখন পর্যন্ত আমাকে পেজটাতে দিচ্ছে না, তাদের হয়তো কোনো সার্ভারের সমস্যার কারণে তারা এখনো দিতে পারতেছে না। তো আমি এখন অন্য পেজে গেলাম। পেজে যাওয়ার পরে আমি আবার রিটার্নে যাই। রিটার্ন লিখে সার্চ দিয়ে
আমি ই রিটার্নে যাই। ই রিটার্নে গেলে আমি সেই 3টাই দেওয়ার চেষ্টা করি, দেখি তারা হয়তো বা অন্য দিক থেকে নিয়ে নিছে। 2831252, হ্যাঁ পাসওয়ার্ডটা আমি সেটাই দিয়ে দিই, দেখি আমি ঢুকতে পারি কিনা। আমি দেই কমপ্লিট ইওর প্রসেস। ও আচ্ছা, ইরর দেখাচ্ছে কমপ্লিট ইওর রেজিস্ট্রেশন প্রসেস ফার্স্ট, এখনো আসলে রেজিস্ট্রেশন প্রসেসটা হয়নি। তাহলে আচ্ছা যাই হোক, তারা আমাকে এই পেজে আবার রিটার্নে ঢোকার মতো ইস্যু করে দিয়েছে। তো আমি আবার চেষ্টা করি, দেখি MWIM, দেখি আমি আবার দেই। তারা এখনো আসলে আমাকে দেয়নি। এরকম সমস্যা হইতেই পারে, সমস্যা হলে কোনো সমস্যা নেই। আমার স্যারের এটা 10, দেখি আমি আবার দেই সাইন ইন। আমার প্রসেস দেখাচ্ছে। আচ্ছা যাই হোক, প্রসেস হয়তো কয়েক মিনিটের মধ্যে ইসে হয়ে যাবে, আপনাদেরও এরকম সমস্যা দেখাইতে পারে। তো এখন আমি অন্য একটা আইডি দিয়ে, ওনার কিন্তু রেজিস্ট্রেশন হয়ে গেছে, হয়তো কোনো সার্ভারের প্রবলেমের কারণে কিন্তু আসলে হচ্ছে না। তো আমি এখন অন্য একটা আইডি দিয়ে ঢুকে তারপরে আপনাদেরকে দেখাই দিই কিভাবে আসলে সাবমিট করবেন। তো আমরা অন্য একটা আইডি নেই, এটা হচ্ছে দিলাম। এটা দেওয়ার পরে আমরা পাসওয়ার্ড দিব। দেওয়ার পরে ক্যাপচার দিয়ে দিব, সাইন ইন করব। সাইন ইন হয়ে গেল। তারপরে ই রিটার্নের হোমের নিচে সাবমিশন আছে, হ্যাঁ স্যার আপনি নিয়ে যান। তারপরে হচ্ছে রেগুলার ই রিটার্নে আমাদেরকে ক্লিক করতে হবে। হ্যাঁ, রেগুলার ই রিটার্নে ক্লিক করার পরে এইখানে সেলফ দিয়ে দিতে হবে, যেহেতু নিজের সেহেতু সেলফ। এইখানে হচ্ছে অ্যাশিয়ারমেন্ট ইয়ার, এই অর্থ বছর বর্তমান যে অর্থ বছর চলতেছে সেটা হচ্ছে এখন বর্তমানে 2024 থেকে 25, কিন্তু আমরা ইনকাম ইয়ার দিব হচ্ছে 1/7/2023 থেকে 30/6/2024 পর্যন্ত। তারপরে আমরা এনি ট্যাক্সেবল ইনকাম ইন দ্য অ্যাভোভ মেনটেইনড ইনকাম ইয়ার, এখানে ইএস দিতে হবে। তারপরে হচ্ছে এনি ইনকাম হুইচ ইজ ফুললি ইম্প্যাক্ট ফর ট্যাক্স, এটা দেওয়ার দরকার নেই। রেসিডেন্ট, অবশ্যই আমরা রেসিডেন্ট দিয়ে দেবো। তারপরে এইখানে একটা বিষয় আছে যে হেডস অফ ইনকাম, আমরা যেহেতু সরকারি চাকরিজীবী তাই আমাদেরকে দিতে হবে ইনকাম ফর এমপ্লয়ি, এটা অবশ্যই ক্লিক করতে হবে। এটা যদি ক্লিক না থাকে তাহলে অবশ্যই আমরা এইখানে ক্লিক করে দেব। ইনকাম ফর রেন্ট, যদি আমাদের কোনো বাসা বাড়ি থাকে সেখান থেকে যদি আমরা টাকা পয়সা পাই, মানে মাসিক যেটা ভাড়া দিয়ে পাওয়া যায় সেটার জন্য ইনকাম ফ্রম রেন্ট এখানে দিতে হবে। আমাদের যদি জায়গা জমি থেকে ইনকাম আসে তাহলে ইনকাম ফ্রম এগ্রিকালচার এখানে দিয়ে দিতে হবে। তারপরে আমাদের যদি কোনো বিজনেস থাকে, যেহেতু আমাদের কোনো বিজনেস নেই সেহেতু আমি দিব না। তারপরেও ইনকাম ফ্রম এগ্রিকালচারটা আমি দিয়ে রাখি। আর ইনকাম ফ্রম ফাইন্যান্সিয়াল অ্যাসেটস, এটা ফাইন্যান্সিয়াল অ্যাসেটস বলতে আমাদের যাদের সঞ্চয়পত্র রয়েছে সেইটার ইনকামটা এখানে দিতে হবে। আর ইনকাম ফ্রম আদার সোর্স, আমরা যারা সরকারি কর্মচারী তাদের কিন্তু কিছু সম্মানী দেওয়া হয়, সেই সম্মানীটা দেওয়ার জন্য এই ইনকাম ফ্রম আদার্স সোর্সেস এইখানে দিতে হবে। অন্য জায়গায়ও দেওয়া যায়, কিন্তু আমরা সরকারিভাবে যে অর্থটা পাই সেখান থেকে কিন্তু যারা বিশেষ করে যারা প্রথম শ্রেণী থেকে আমাদের সচিব স্যার পর্যন্ত যারা আছেন তারা কিন্তু যে সম্মানীটা পায় সেটার উপরে কিন্তু সরকারকে আগে ট্যাক্স দেয়, মানে আয়কর দেয়। সেই আয়করটা দেওয়ার জন্য, মানে সেই আয়করটা কত দিয়েছে আপনার তরফ থেকে সেইটা দেওয়ার জন্য আপনাকে ইনকাম ফ্রম আদার্স রিসোর্সে এখানে দিয়ে দিতে হবে, টিক করে দিয়ে দিতে হবে। তারপরে আমরা সেভ অ্যান্ড কন্টিনিউতে যাব।
এখন আসলো এডিশনাল ইনফরমেশন। আপনি কোন সিটি কর্পোরেশনের মধ্যে আপনার অফিসটা, আমাদের যেমন দক্ষিণ সিটি কর্পোরেশন, সেহেতু আমরা দক্ষিণ সিটি কর্পোরেশন সিলেক্ট করে দিলাম। আপনি যদি উত্তর সিটি কর্পোরেশনের হয়ে থাকেন তাহলে উত্তর সিটি কর্পোরেশনেরটা আপনি দিয়ে দিবেন। এরপরে আপনি ক্লেম ট্যাক্স রিবেট, মানে আপনি কর রেয়াত চাচ্ছেন কিনা সেটার উপর আপনাকে নির্ভর করে ইয়েস অথবা নো দিতে হবে। আপনি যদি কর রেয়াত চান তাহলে অবশ্যই ইয়েস ক্লিক করতে হবে। তারপরে হচ্ছে শেয়ার হোল্ডার, কোম্পানির একজন ডাইরেক্টর যদি আপনি হয়ে থাকেন তাহলে এখানে ইয়েস দিতে হবে। অন্যদিকে আইটি 10B রিকোয়ারমেন্ট, আইটি 10B রিকোয়ারমেন্টে আপনাকে দিতে হবে আপনার যদি সর্বমোট সম্পদ 50 লক্ষ টাকার উপরে হয় তাহলে আপনি ইয়েস করবেন, আর আপনার যদি 50 লক্ষ টাকার নিচে হয় তাহলে আপনি নো করবেন। নিজের ওনার, নিজের কোনো কার নাই, নো দিয়ে দিব। অফশোর প্রপার্টি নাই। তারপরে হচ্ছে হ্যাভ হাউস প্রপার্টি ইন এনি সিটি কর্পোরেশন, এটা হচ্ছে ঢাকার মধ্যে যদি আপনার কোনো বসত বাড়ি থাকে তাহলে আপনি অবশ্যই এখানে ইয়েস করে দিবেন। আর আপনার যদি সরকার যেমন গৃহায়ন, এখানে কি বলে এটাকে, জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষ থেকে যদি কোনো স্যার বা কোনো ম্যাডাম আপনারা যদি কোনো বাসাবাড়ি নিয়ে থাকেন তাহলে অবশ্যই আপনাকে এখানে স্কোয়ার ফিটটা সহ উল্লেখ করে দিতে হবে। আমি সেভ অ্যান্ড কন্টিনিউতে চলে গেলাম। এখন আমাদেরকে করতে হবে প্রথমত যেগুলো প্রয়োজনীয় কাগজ, আমি প্রথমে দুইটার নাম বলি, তারপরে আমি শেষের দিকে একেবারে যতগুলো কাগজপত্র লাগবে সেগুলো আপনাদেরকে বলে দিচ্ছি। প্রয়োজনীয় কাগজপত্র প্রথম, আমরা যেহেতু সরকারি কর্মকর্তা কর্মচারীদের মধ্যে পড়ি, বেতন বিবরণী, যেটা এখন বর্তমানে যারা যাদের নিজস্ব আইডি এবং পাসওয়ার্ড আছে তারা তাদের আইডি এবং পাসওয়ার্ড দিয়ে আপনারা একটা রিপোর্ট তুলতে পারবেন 1 বছরের। এবং যারা তৃতীয় এবং চতুর্থ তারা কিন্তু আপনাদের যে হিসাব রক্ষণ কর্মকর্তা স্যার রয়েছে তার কাছ থেকে আপনারা আপনাদের বেতন বিবরণীটা নিয়ে নেবেন। নিয়ে নেওয়ার পরে আপনারা জিপিএফ ইনফরমেশন, জিপিএফ মানে সাধারণ ভবিষ্যৎ তহবিলের ইনফরমেশনের কাগজটা স্যারের কাছ থেকে আগে নিয়ে নেবেন। তারপরে এইখানে আমাদের যেহেতু এমপ্লয়ি টাইপ, আপনি কেমন এমপ্লয়ি সেটা এখানে দেওয়া আছে। 4 রকমের এমপ্লয়ি। গভর্নমেন্ট আইবাস প্লাস প্লাসের এমপ্লয়ি একজন থাকে, গভর্নমেন্ট পে স্কেল কিন্তু আইবাস প্লাস প্লাসে থাকে না। তারপরে আবার প্রাইভেট এবং আদার গভর্নমেন্ট পে স্কেল আছে। আবার স্যালারি সাবজেক্ট অফ রিডিউস ট্যাক্স রেট, এরকম একজন আছে। তো আমরা যেহেতু আইবাস প্লাস প্লাসে, আমি আইবাস প্লাস প্লাস দিয়ে দিলাম। আপনি আপনার অফিসের নাম দিয়ে দিবেন। আমরা যেহেতু মিনিস্ট্রি অফ ওয়াটার রিসোর্স, পানি সম্পদ মন্ত্রণালয়, এবং আপনার ডেজিগনেশন পদবিটা দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার পরে বেসিক পে, আপনার 12 মাসে বিবরণী থেকে যত টাকা বেসিক পে দেওয়া হয়েছে সেটা দিয়ে দিবেন। হাউস রেন্ট দিয়ে দিবেন, মেডিকেল দিয়ে দিবেন। তারপরে হচ্ছে 1 বছরের বাংলা নিউ ইয়ার নববর্ষের টাকাটা এখানে দিয়ে দিবেন। তারপরে হচ্ছে ফেস্টিভ্যাল মানে উৎসব বোনাসটা 1 বছরে মোট 2টা যেহেতু বোনাস এসে দেওয়া হয়, বেসিক দেওয়া হয়, সেটা এখানে পুরোটাই দিয়ে দিবেন। জিপিএফ ইন্টারেস্ট, এইখানে জিপিএফ ইন্টারেস্টটা যদি দেওয়া হয়, এইখানে আমরা জিপিএফ ইন্টারেস্টটা দিব না। তার কারণটা হচ্ছে এখানে যদি আপনি জিপিএফ ইন্টারেস্টটা দেন তাহলে আমি পরবর্তীতে এই সমস্যাটা সমাধান দেখাবো। জিপিএফ ইন্টারেস্টটা আমরা এখানে রিমুভ করে দেবো, জিপিএফ ইন্টারেস্ট দিব না। রেসিডেন্সিয়াল টেলিফোন দিয়ে দিতে হবে। তারপরে হচ্ছে স্পেশাল পে, আমরা যেহেতু গত জুলাই 2023 থেকে একটা স্পেশাল পে পাওয়া শুরু করেছি, সেটা এখানে দিয়ে দিতে হবে যে যত পেয়েছেন। তারপরে এখানে আরও অনেকগুলো দেওয়া যায়, যেগুলো আমাদেরকে দিতে হবে সেগুলো আমি বলি। যেমন চার্জ অ্যালাউন্স না, অ্যালাউন্স ফর সাপোর্ট স্টাফ, সাপোর্ট স্টাফের জন্য মনে হয় আমাদের সচিব স্যার কিছু পেয়ে থাকেন বেতন থেকে, সেটা এখানে দিয়ে দিবে। তারপর হচ্ছে এডুকেশন অ্যালাউন্স, 2টা সন্তানের অ্যালাউন্স যেটা 500 করে দেওয়া হয় এক একজনের, সেটা দিয়ে দিবেন। এখানে ক্লিক করলে অ্যাড হবে এডুকেশন অ্যালাউন্স, এখানে টাকাটা দিয়ে দিতে হবে। যদি প্রয়োজন না হয় তাহলে সে দিবে না, এটা তো তার বেতনের উপর নির্ভর করতেছে। তারপরে এইখানে আরও আছে যেমন মোবাইল ভাতা, মোবাইল ভাতা আমাদের সিনিয়র সচিব স্যারেরা পেয়ে থাকেন। তারপরে হচ্ছে ওভারটাইম, অনেকজনে ওভারটাইম পায়, ওভারটাইম দিয়ে দিবেন। পার্সোনাল পে এখানে দেওয়া হয় না। রিফ্রেশমেন্ট অ্যালাউন্স মানে হচ্ছে আপ্যায়ন ভাতা, যুগ্ম সচিব স্যার থেকে সচিব স্যার পর্যন্ত পেয়ে থাকেন। রেস্ট অ্যান্ড রিক্রিয়েশন, যারা 3 বছর পর পর শ্রান্তি বিনোদন পায় তাদেরটা রেস্ট অ্যান্ড রিক্রিয়েশনে চলে যাবে। এখানে শ্রান্তি বিনোদনটা 1 মাসের বেসিক পেটা দিয়ে দিবেন। যারা 2023 থেকে 2024 আর্থিক অর্থ বছরে পেয়েছেন তারা এটা দিয়ে দিবেন।
তারপরে হচ্ছে ট্রেনিং অ্যালাউন্সের একটা বিষয় আছে। ট্রেনিং অ্যালাউন্সটা এইখানে যদি দেন, তাহলে আপনারা যদি ট্রেনিং অ্যালাউন্স থেকে আয়কর যদি কর্তন করা হয়, সেই আয়করটা আপনারা দেখাতে পারবেন না, তাই ট্রেনিং অ্যালাউন্সটা এখান থেকে বা সম্মানী অ্যালাউন্সটা এখান থেকে দিবেন না। তারপরে আমরা পাই হচ্ছে টিফিন ভাতা তৃতীয় এবং চতুর্থ শ্রেণী, তারপরে হচ্ছে যাতায়াত ভাতা পাই, সেটা এখানে দিয়ে দিব। তারপরে হচ্ছে কি বলে এডুকেশন অ্যালাউন্স বলেছি, রেস্ট অ্যান্ড রিক্রিয়েশন বলেছি, তারপরে ওভারটাইম মোবাইল। যাই হোক, পরিশেষে যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে যাদের যে ইনকামটা রয়েছে স্টেটমেন্ট অনুযায়ী, বিবরণী অনুযায়ী, বেতন বিবরণী অনুযায়ী, তারা এখানে সবগুলো দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার পরে আমরা সেভ অ্যান্ড কন্টিনিউতে চলে যাব। সেভ অ্যান্ড কন্টিনিউতে যাওয়ার পরে আমাদের ইনকাম ফ্রম ফাইন্যান্সিয়াল অ্যাসেটস, এই যে ইনকাম ফ্রম ফাইন্যান্সিয়াল অ্যাসেটসে আমরা আসলাম। ফাইন্যান্সিয়াল অ্যাসেটস টাইপ অবসরে যারা গেছে তাদের জন্য এই দ্বিতীয় অপশনটা, যারা অবসরে যায়নি তাদের জন্য এই প্রথম অপশনটা, এবং ইন্টারেস্ট প্রফিট ব্যাংক থেকে আপনি টিডিএস থেকে পাইতে পারেন। তারপরে হচ্ছে ডিপেন্ডেন্ট এনি কাইন্ড, যে কোনো কিছু থেকে যদি আপনি দিতে চান, মানে আপনি ইন্টারেস্ট পাইছেন সেটা আপনি দিতে পারেন, এবং ফাইন্যান্সিয়াল অ্যাসেটস থেকেও আপনি ইন্টারেস্ট পাইতে পারেন, সেটাও আপনি দিতে পারেন। এখানে আরেকটা আছে, এটা মনে হয় বলেছে এইখানে বলেছে এটা হচ্ছে সিকিউরিটি সাবজেক্ট অফ রিডিউস ট্যাক্স রেট। এটা আসলে আমি জানি না, তারপরেও যাদের রয়েছে তারা তো অবশ্যই জানে, তারা এটা দিয়ে দিবে। এইখানে আমি দিয়ে দেবো হচ্ছে সঞ্চয়পত্র থেকে। তারপরে এইখানে সঞ্চয়পত্রের রেজিস্ট্রেশন নাম্বার দিবেন। সঞ্চয়পত্রের রেজিস্ট্রেশন নাম্বার, যে তারিখে সঞ্চয়পত্রটা খুলেছে সে তার একটা তারিখ আছে, সেই তারিখের ডেটটা এখানে দিয়ে দিবেন। যদি মনে করেন আপনি 2022 সালে খুলেছেন, মে মাসের 11 তারিখ খুলেছেন, ভ্যালু কত টাকা আপনি রেখেছেন, এইখানে একটা কাগজ রয়েছে, সেই কাগজটা আমি মোবাইলে আছে আমার। এটা হচ্ছে জাতীয় সঞ্চয় অধিদপ্তর থেকে একটা কাগজ দেওয়া হয়, কত টাকার সেটা দেওয়া হবে। তারপরে ভ্যালু দিব হচ্ছে আমি এখানে মনে করেন আমি 1,50,000 টাকা রেখেছি, একক, দশক, শতক, হাজার, লক্ষ, 1,50,000 টাকা দিলাম। গ্রোস 1,50,000 টাকায় গ্রোস দিয়ে হচ্ছে 12,420 টাকা। টিডিএস হচ্ছে এখানে দেওয়া হচ্ছে উৎসে কর কর্তন করেছে সরকার কর্তৃক, সেটা হচ্ছে 1,242 টাকা। এরপরে আপনার যদি সঞ্চয়পত্র আরেকটা থেকে থাকে, এখানে রেজিস্ট্রেশন নাম্বারটা আপনি দিয়ে দিবেন। রেজিস্ট্রেশন নাম্বার হচ্ছে 2022 তারপরে হচ্ছে 0536 এরকম আরও কিছু সংখ্যা রয়েছে, আমি দিলাম না। তো এখানে তারিখ দিয়ে দিবেন। এখানে আছে 27/4/2022, 4/27 তারিখ দিয়ে দিলাম। টাকার পরিমাণ হচ্ছে 4 লক্ষ টাকা। ইন্টারেস্ট 4 লক্ষ টাকায় পেয়েছেন তিনি 44,160 টাকা। টিডিএস দিয়েছে হচ্ছে 4,416 টাকা। তো এরকমভাবে আপনারা ইন্টারেস্টগুলো সবগুলো দিয়ে দিবেন, দেওয়ার পরে সাবমিট করবেন। এটা হচ্ছে আমাদের চলে গেল ইনকাম ফর ফাইন্যান্সিয়াল অ্যাসেটস। তারপরে ইনকাম ফ্রম এগ্রিকালচারে যেহেতু আমাদের ইনকাম হয়েছে, সেই ইনকামটা এখানে দিতে হবে। এখানে আছে ইনকাম ফ্রম ফার্মিং SRO রেট, তারপরে হচ্ছে প্রোডাকশন অফ টি, মানে যদি আপনি চা আবাদ করেন, তারপরে হচ্ছে আদার্স এগ্রিকালচার ইনকাম। সচরাচর আমাদের দেশে যেহেতু এগ্রিকালচার থেকেই আমরা পেয়ে থাকি, অনেকেই ফার্মিং করে, আমরা যারা চাকরিজীবী তারা তো আসলে ফার্মিং করি না, তাই আদার্স এগ্রিকালচার ইনকাম দিয়ে দেওয়ার পরে এরিয়া কত শতকে দিবেন। ডেসিমল হচ্ছে শতক, 50 শতকে 1 বিঘা, আর 200 শতক যদি থাকে আপনার জমি, তাহলে সেটা হচ্ছে 2 একর, তাহলে শুধুমাত্র একর দিবেন, 2 দিবেন। আর যদি ডেসিমলে দেন তাহলে হচ্ছে 200 শতক। এখন কস্ট অফ প্রোডাকশন কি না, পার্টিকুলার অফ প্রডিউস
এখানে হচ্ছে পেডি ধান উৎপাদন করেছি। তারপরে হচ্ছে মেইনটেইন বুকস অফ অ্যাকাউন্টস, না আসলে আমরা কোনো অ্যাকাউন্টস বুক ফলো করি না, তাই এখানে নো। সেলস করছি, সেলস প্রোডাকশন করছি 65,000। কস্ট অফ প্রোডাকশন আমাকে দিতে হবে কমপক্ষে 60%। তাহলে হচ্ছে 65,000 গুণন হচ্ছে 60%, সেটা হচ্ছে 39,000। আমি যদি 40,000 দেই দিতে পারবো না, কিন্তু আমি যদি 39,000 দেই তাহলে কিন্তু দেওয়া যাবে, কারণ 60%-এর নিচে কখনোই নিবে না। এরপরে হচ্ছে ডিডাকশন আদার্স খরচ। আপনার মনে করেন যে এটা বস্তা উঠাইতে, মানে ধান ফলানোর জন্য, ফসল ফলানোর জন্য আদার্স কিছু খরচ হয়, যেটা ধান কাটার পরেও খরচ হইতে পারে, সেটা আপনি এখানে মনে করেন যে আমার 1,500 টাকা খরচ হচ্ছে, সেটা আমি এখানে বসায় দিলে আমার নিড ইনকাম হচ্ছে 24,500 টাকা, এটা আমি এখানে দেখাই দিলাম। এরপরে আমার আসবে ইনকাম ফ্রম আদার সোর্স। এইটাই হচ্ছে এখন বিষয়, যেটা বলেছিলাম এখানে রয়্যালিটি আছে, তারপরে হচ্ছে পেমেন্ট ফ্রম WPPF আছে, লাইসেন্স ফি আছে, পরে আছে টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট ফি, তারপরে হচ্ছে ইনকাম ফ্রম ইনটেনজিবল অ্যাসেটস, তারপরে হচ্ছে ক্যাশ, তারপরে হচ্ছে লটারি বা গেম থেকে যারা ইনকাম করে তাদের জন্য এটা। তো আমি লাইসেন্স ফিস থেকে কেউ হয়তো ইনকাম করতে পারে, আমি আর জানা নেই। তো এখানে আমরা যেটা দেই, এনি আদার্স ইনকামও দেওয়া যায়। সেখানে যেটাতে শুধুমাত্র হচ্ছে কোনটা রয়েছে, টিডিএস শব্দের হচ্ছে উৎসে কর কর্তন করে আমাদের নবম থেকে 1 গ্রেড পর্যন্ত কর্মকর্তাগণকে সম্মানী দেওয়া হয়। সেই সম্মানীর উপরে আয়কর কর্তন করা হয় আগেই, সেই টাকাটা, অ্যামাউন্টটা এখানে বসাতে হয়। তো আমি এখন এখানে বসায় দেই। পার্টিকুলার্স দিব হচ্ছে বাজেট অনারিয়াম। এখানে কোন অফিস থেকে দেওয়া হয়েছে, মানে আপনার অফিসের নামটা দিতে হবে। আমি আমার অফিসের নামটা দিয়ে দিলাম। কত তারিখে এই টাকাটা পেয়েছে, এখানে আমি দিয়ে দিই হচ্ছে 10/8/2023। টাকা দেওয়া হয়েছে 20,440। এই রিলেটেড কোনো খরচ হয়নি, এই জন্য 0। আর টিডিএস কর্তন করা হয়েছে 2,044 টাকা। এবং কি আমার আরেকটা রয়েছে, এটা হচ্ছে মিটিং ফি, MEETING, মিটিং ফিটা MOWR, অথবা আমি এখানে এটা দিতে পারি, আমাদের মিনিস্ট্রি অফ ওয়াটার রিসোর্স। তারপরে এখানে তারিখ দিয়ে দিব হচ্ছে 13/3/2023। এখানে গ্রোস অ্যামাউন্ট আমি পেয়েছি হচ্ছে 18×2 = 3600 মোটে মিলে। তারপরে এখানে হচ্ছে টিডিএস দেওয়া হয়েছে 360 টাকা। তো আমি এটাও সেভ অ্যান্ড কন্টিনিউ, আপনাদের যদি আরও কোনো কিছু থাকে তাহলে আপনারা এখানে এটা দিতে পারেন। সেভ অ্যান্ড কন্টিনিউয়ে চলে গেলাম। তারপরে আমরা রিবেটে চলে আসি। রিবেটে হচ্ছে জেনারেল, প্রথম দিক থেকে যদি দেখি তাহলে হচ্ছে লাইফ ইন্স্যুরেন্স প্রিমিয়ামে যাদের টাকা আছে তারা এখানে লাইফ ইন্স্যুরেন্স প্রিমিয়ামের এখানে ক্লিক করে তাদের পলিসি নাম্বারটা দিতে হবে, ইন্স্যুরেন্সের কোম্পানি, পলিসি মোট কত টাকা, প্রিমিয়াম তিনি কত টাকা পেলেন, অ্যালাউয়েবল অ্যামাউন্ট বসায় দিবেন। যেহেতু আমার নেই সেহেতু আমি দিলাম না। এখানে ডিপিএস, কেউ যদি ডিপিএস করে থাকেন কত টাকা 1 বছরে, মানে 12 মাসে কত টাকা দিয়েছেন সেটা এখানে দিয়ে দিবেন। অ্যাপ্রুভ সঞ্চয়পত্রের হিসাবটা এখানে দিয়ে দিতে হবে। সঞ্চয়পত্রের হিসাবটা হচ্ছে, মনে করেন আমার এই হচ্ছে সঞ্চয়পত্র নাম্বার, এটা আমি দিয়ে দিলাম। তারপরে হচ্ছে সঞ্চয়পত্রের নাম হচ্ছে আমি LIMANCHANDRA, আমি তো এইখানে নাম দিয়ে দিতে হবে। নামটা আমি এখান থেকে কপি করে নিয়ে এখানে দিয়ে দিলাম, অথবা আমি লিখে দিলাম।
তারপরে এখানে রেজিস্ট্রেশন নাম্বারটা দিয়ে দিতে হবে, যে কোনো একটা রেজিস্ট্রেশন নাম্বার দেওয়া যাবে। ইস্যু ডেট দিয়ে দিতে হবে। ইস্যু ডেট আপনি দিবেন হচ্ছে যত তারিখে আপনি সেই সঞ্চয়পত্রটা খুলেছেন সেই তারিখের ইস্যু ডেটটা দিয়ে দেবেন। ধরেন আমি খুলেছি 22/05/2022। ইনভেস্টমেন্ট অ্যামাউন্ট মানে টোটাল মোট কত টাকা আমি এখানে রেখেছি, 1,50,000, 1 2 3 1,50,000 টাকা চলে এসছে। তারপরে ইউনিট সার্টিফিকেট অথবা মিউচুয়াল ফান্ডে যদি আপনাদের টাকা থাকে, ইটিএফ যদি থাকে, এটা এখানে দিয়ে দিবেন। তারপর হচ্ছে লিস্টক, এটা হচ্ছে শেয়ার যদি আপনাদের থাকে, শেয়ার যদি আপনারা ক্রয় করে থাকেন তাহলে এখানে এইটা দিয়ে দিবেন। তারপরে হচ্ছে জেনারেল প্রভিডেন্ট ফান্ড, জিপিএফ, সাধারণ ভবিষ্যৎ তহবিল থেকে আপনি যত টাকা পেয়েছেন আপনার অ্যাকাউন্ট নাম্বার আর সেই টাকার অ্যামাউন্টটা দিয়ে দিবেন। রিকগনাইজড প্রভিডেন্ট ফান্ডে যদি আপনাদের টাকা থেকে থাকে তাহলে এইটা দিয়ে দিতে হবে। দিয়ে দেওয়ার পরে আপনি অ্যাপ্রুভ বেনিফিট ফান্ড, মানে এটা হচ্ছে কল্যাণ তহবিল এবং কি যৌথ বীমা, এটা দিয়ে দিতে হবে। আপনি যদি জাকাতে কোনো টাকা ইনভেস্ট করে থাকেন সেটা ওইখানে দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার পরে জাকাতে যদি না থাকে তাহলে দেওয়ার দরকার নেই। আচ্ছা, তারপরে আমরা সেভ অ্যান্ড কন্টিনিউয়ে চলে যাব। সেভ অ্যান্ড কন্টিনিউয়ে যাওয়ার পরে আমরা হচ্ছে এক্সপেন্ডিচার হচ্ছে খরচ। প্রথমে হচ্ছে পার্টিকুলারসে এখানে লেখা আছে এক্সপেন্স ফর ফুড, ক্লোথিং অ্যান্ড আদার্স এসেনশিয়াল, এখানে মোটে মিলে আপনার খাওয়া দাওয়া, তারপর হচ্ছে কাপড় চোপড় এবং কি আদার্স কিছু সাংসারিক খরচ থাকে সেটা এখানে টোটাল বসায় দিবেন এক বছরে কত। তারপর হচ্ছে অ্যাকোমোডেশন এক্সপেন্সেস, যারা বাসা বাড়িতে ভাড়া থাকেন তারা কত টাকা ভাড়া দেন 12 মাসে সেই টাকাটা এখানে দিয়ে দিতে হবে। আর যেহেতু আমার স্যারের এখানে হচ্ছে তিনি একটা ফ্ল্যাট ক্রয় করেছিলেন, সেই ফ্ল্যাটের প্রতি মাসের যেহেতু ইনকামটা এখানে দিতে হয়, তো তিনি অ্যাকোমোডেশন বাবদ এত টাকা দিয়েছে, এই টাকাটা আমি লিখে দিলাম। লিখে দেওয়ার পরে ফ্ল্যাট নাম্বারটা দিয়ে দিলাম, বিল্ডিং নাম্বারটা দিয়ে দিলাম। তারপরে হচ্ছে মিরপুর 15 সেই ঠিকানাটা সহ রিসিভ ফ্রম ন্যাশনাল হাউজিং অথরিটি, জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষ থেকে। তারপরে হচ্ছে অটো অ্যান্ড ট্রান্সমোশন এক্সপেন্সেস, এখানে দিতে হবে আপনাকে, আদার্স এক্সপেন্সেসে আপনাকে দিতে হবে, অথবা আপনার যদি ড্রাইভার থাকে তাকে কত টাকা দিয়েছেন, বা ফুয়েল বাবদ, মেইনটেনেন্স বাবদ, গাড়িটার খরচ বাবদ আপনার কত টাকা সেটা এখানে দিয়ে দিতে হবে। তারপরে এখানে হচ্ছে হাউস হোল্ড অ্যান্ড ইউটিলিটি এক্সপেন্সেস, ইলেকট্রিসিটি, কারেন্ট বিল, তারপরে আছে গ্যাস বিল, তারপরে হচ্ছে ইন্টারনেট বিল অথবা টিভি বিল এবং আদার্স সাবস্ক্রিপশন আপনারা এখানে দিয়ে দিবেন। তারপরে হচ্ছে হোম সাপোর্ট স্টাফ এবং আদার্স এক্সপেন্সেস, বাসায় যদি কোনো সাহায্যকারী লোক থাকে তার জন্য কত খরচ হয় সেটাও দেওয়া যাবে। তারপরে হচ্ছে এডুকেশনটা এখানে দিয়ে দিতে হবে। ফেস্টিভ্যাল অ্যান্ড আদার্স, দেখেন এখানে দেওয়া আছে ফেস্টিভ্যাল মানে পার্টি, তারপরে হচ্ছে ইভেন্ট কোনো কিছু যদি থাকে তাহলে এখানে দিয়ে দিবেন। আদার্স স্পেশাল এক্সপেন্সেস, যদি কোনো কিছু মানে খরচ করে থাকেন সেটা এখানে দিয়ে কমেন্ট দিতে পারেন। এনি আদার্স এক্সপেন্সেস, তিনি খরচ দিয়েছেন হচ্ছে 2,50,000 মেডিকেল বাবদ, সেটাও আপনি দিতে পারেন। তারপরে হচ্ছে টোটাল এক্সপেন্সেস রিলেটিং টু লাইফস্টাইল মোটে মিলে। তারপরে হচ্ছে ট্যাক্স চার্জেস ইটিসি এখানে দিতে হবে। ট্যাক্স তিনি মোটে মিলে কত টাকা ট্যাক্স দিয়েছেন সেটা এখানে উল্লেখ করে দিতে হবে। এরপরে আমরা সেভ অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করব। এরপরে আসবে আপনার মূল জায়গায়। আমরা এখন অ্যাসেটস অ্যান্ড লাইবিলিটিস, সম্পদ এবং দায়সমূহ বা খরচ বিবরণীটা একেবারে পরিপূর্ণভাবে মিলাবো। তার প্রথমেই জেনে রাখা ভালো যে আমাদের যতটুকু জায়গা জমি রয়েছে সেটা যদি আমাদের নিজের নামে থাকে, বাবা মৃত্যুবরণ করেছে কিন্তু আমি এখনও কি বলি সেটাকে খাজনা খারিজ করে আমার নামে করিনি, সেটা দেওয়ার দরকার নেই। তারপরে আপনার বন্ঠক হয়নি তাহলে সেটা দেওয়ার দরকার নেই, একমাত্র যদি আপনার নিজের নামে থেকে থাকে তাহলেই দিবেন। আর যদি গত বছরে দিয়ে দিয়েছেন হার্ড কপিতে, এবছরে আপনি সেটা আসলেই না দিলেও চলবে। তাহলে আপনার সম্পদের পরিমাণটা হিসাব রাখতে হবে যে আপনি কত টাকা বাদ দিচ্ছেন। তো সেই হিসেবে আমি প্রথমে হচ্ছে অ্যাসেটসে যাই। আপনাদের যদি ক্যাপিটাল বিজনেস থাকে, আমাদের যেহেতু নেই সেহেতু আমরা বিজনেস ক্যাপিটালে দিব না,
নন এগ্রিকালচার প্রপার্টিতে আমরা দিব, গ্রামের নাম দিবেন মানে মৌজা, থানা দিবেন, জেলা দিবেন, কত শতাংশ জমি কিনেছেন কিনা। যদি আপনার বাবার হয় তাহলে আপনি, আবারও বলতেছি, যদি বাবার হয় তাহলে আপনার নামে যদি হয়েছে সেটাই শুধু দিয়েন প্রথমবারের জন্য। তাহলে পারচেস। আবার যারা মনে করেন আজ থেকে 2 বছর পরেও ভিডিওটা হয়তো কাজে লাগবে, কারণ মনে করেন আমি এখন দিলাম না, 2 বছর পরে দিব, 2 বছর পরে দিলে তখন এইখানে অ্যাড করতে হবে। এই যে অ্যাডের ঘর রয়েছে, অ্যাড করব, সেখানে ইনহেরিটেন্স দেব, এবং কি এই টাকাটা সবার প্রথমেই কোথা থেকে আসলো সেটা আমি যেহেতু আমার গত রিটার্নে দেখাইনি, এইখানে যদি মনে করেন যে আমি অ্যাড দিলাম, অ্যাড দিয়ে এখানে সব কিছু দিলাম, দেওয়ার পরে আমি ইনহেরিটেন্স দিব, দেওয়ার পরে আমার এখানে করিনি। এরপরে হচ্ছে এরিয়া অফ দ্য প্রপার্টি, কতটুকু আমি পাইলাম বাবার কাছ থেকে, মনে করেন আমি 100% পাইলাম, সেটা হচ্ছে কত ডিসিমেল। তারপরে স্টার্ট ভ্যালু 0, বাবার যেহেতু জিনিস 0 দিব, তারপরে এখানেও 0 দেবো, তাহলে আমাকে নিয়ে আসতে হচ্ছে না। কিন্তু আমি যদি এইখানে টাকা দেখাই, তাহলে এখানে মনে করেন এখানে বলছে ভ্যালু অফ দ্য স্টার্ট অফ ইনকাম ইয়ার, যে বছরে আমি পাইলাম সেটার দাম মোটামুটি কেমন, সেটার দাম মনে করেন ধরেন আমি 5 লাখ টাকা, তাহলে আমি এখানেও 5 লাখ টাকা দিব। এখন এই 5 লক্ষ টাকা যে আমি এক্সট্রা নিয়ে আসলাম, সেই 5 লক্ষ টাকার হিসাবটা আপনি নিচে আসে দেখবেন যে এইখানে একটা অপশন রয়েছে আদার্স রিসিপ্ট, সোর্সেস অফ ফান্ড, এইখানে পার্টিকুলার্স, ল্যান্ড, রেফারেন্স হচ্ছে নিজের নামে, বাবার জমি নিজের নামে খাজনা খারিজ করার পরে এই জমিটা আমি এই জমির সমপরিমাণ অর্থ আনয়ন করিলাম, এটা এখানে ইংরেজিতে লিখে দিয়ে এখানে 5 লক্ষ টাকা দিয়ে দিবেন, তাহলে আপনাদের হিসাবের কোনো গলমিল হবে না। যেহেতু নিয়ে আসতেছি না সেহেতু থেকে গেল, আমি এটা ক্যান্সেল করে দিলাম। 5 লক্ষ টাকার উপরেরটা 8 লক্ষ টাকা ভ্যালু থেকে গেল। এখন হচ্ছে এগ্রিকালচার প্রপার্টিতে হচ্ছে আপনার কতটুকু জায়গা জমি আছে, যদি আপনার হয়, যদি আপনি কিনে থাকেন অথবা যদি বাবার হয়, তাহলে বাবারটা ঠিক একইভাবে এটা দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার পরে এইটা যদি নতুন করে নিয়ে আসেন, তাহলে স্যাম এইটা মনে করেন 5 লক্ষ ছিল, এইখানে আপনি এগ্রিকালচার প্রপার্টি কিনলেন 2 লাখ টাকার, তাহলে 5 আর 2 7 লাখ টাকা আপনাকে আদার্স সোর্সে দিতে হবে, আনয়ন করতে হবে। আনয়ন করলে আপনার টাকাটা কিভাবে আনলেন সেটা ওইখানে লিখে দিবেন, যে একইভাবে আমি আমার এত টাকা থেকে আমি এত টাকা ক্রয় করে এখানে কিনলাম, ওইটা আপনাকে লিখে দিতে হবে। এই যে কোথায় এই যে আদার্স রিসিপ্টস, এইখানে হচ্ছে মনে করেন আপনি দিতে পারবেন, আর যদি না থাকে তাহলে দেওয়ার দরকার নেই। তারপরে আপনি চলে আসেন গোল্ডে মনে করেন যে এবছরেও গত বছর আপনি রিটার্ন দিয়েছেন, রিটার্ন দেওয়ার পরে আপনি 0 ভ্যালু দেখিয়েছেন, এবছরেও আপনি 0 ভ্যালু দেখাতে পারবেন, টাকা দেখানোর কোনো প্রয়োজন নেই। যখন আপনি গোল্ড বিক্রি করবেন, ধরুন আপনি এবছরে গোল্ড বিক্রি করছেন, গোল্ড বিক্রি করবেন কতটুকু, গোল্ড বিক্রি করবেন আপনি হচ্ছে 5 ভরি, তার মানে এইখানে হয়ে যাবে আমার 9 ভরি, টাকা তো 0। এখন 9 ভরি 5 ভরি বিক্রি করলে কমপক্ষে এখনকার দাম অনুযায়ী 5 লাখ টাকা। এই 5 লাখ টাকার আপনি জায়গা জমি কিনলেন, আপনি লিখে দিলেন, আপনি নন এগ্রিকালচারে যদি ক্রয় করেন, তাহলে এখানে যে জায়গায় জমি কিনছে সে মৌজা, থানা, একইভাবে পারচেস, তারপরে হচ্ছে কতটুকু কিনলেন সেটা দিয়ে 5 লক্ষ। এই যে 5 লক্ষ টাকার আপনি জমি ক্রয় করলেন, 5 লক্ষ টাকা কিন্তু আপনাকে দেখাইতে হবে আপনি কিভাবে ক্রয় করলেন। ঠিক সেম টু সেম আপনাকে যাইতে হবে আদার্স রিসিপ্টে। এই আদার্স রিসিপ্টে গিয়ে আপনি ওই দুইটা তো লিখছেনই, এবং সাথে শেষে ফুল স্টপ দিয়ে 3 নাম্বার এইখানে লিখবেন যে গয়না বিক্রি করলাম, যে গোল্ড বিক্রি করলাম, তারপরে এখানে গোল্ড সেল, তারপরে এখানে আবার লিখে দিবেন যে আমি গয়না বিক্রির এত টাকা দিয়ে আমি এত
যতটুকু জমি ক্রয় করলাম সেখানে সেই টোটাল ফিগার আগের ছিল 5 লাখ, তারপরে আবার আপনার 2 লাখ, তারপরে আবার এখন সোনা বিক্রি করলেন 5 লাখ, মোটে মিলে যত টাকা আপনি নতুন দেখাচ্ছেন সেই টাকাটা এখানে আদার্স রিসিপ্টে দেখাইতে হবে। এরপরে সোনা যদি আমার না কমে তাইলে সেটাই থাকবে। তারপরে আপনি কতটুকু ফার্নিচার দেখাবেন, কত লাখ টাকার, সেটা হচ্ছে ইলেকট্রনিক্স, সেটা আপনি এখানে দেখায় দিলেন। দেখায় দেওয়ার পরে ক্যাশ, এখানে হচ্ছে আদার্স অ্যাসেটস সিগনিফিক্যান্ট ভ্যালু, এই বিষয়টা হচ্ছে এখানে দেখেন প্রিন্টিংয়ের জন্য আপনাকে প্রিন্টিং করেন, আপনি আর্ট কালেকশন করেন, এইটার জন্য আপনার কত টাকা ভ্যালু আছে, মানে কত টাকা রয়েছে সেটা আপনি এখানে দিয়ে দিবেন। আমার জানা মতে খুব বেশি মানুষের এটা প্রয়োজন হবে না। তারপরে হচ্ছে এখন আপনার একটা ব্যাংক স্টেটমেন্ট লাগবে, সেই ব্যাংক স্টেটমেন্টের অনুযায়ী ক্যাশ অ্যান্ড ফান্ড আউটসাইড বিজনেস, এখানে হচ্ছে নোটস দিবেন। এই যে ব্যাংকের অপশন রয়েছে, ব্যাংকে আপনি ব্যাংকের এইখানে প্লাস করে, এখানে মাইনাস যদি থাকে তাহলে এখানে প্লাস করে, এখানে একটা এডিটের অপশন আছে, এই লাল অপশনটাতে এইখানে হচ্ছে টাইপ ব্যাংক অ্যাকাউন্ট, তারপর হচ্ছে ব্যাংকের নাম, তারপর হচ্ছে ব্যাংকের অ্যাকাউন্টের নম্বরটা, তারপরে হচ্ছে ব্যাংক ব্যালেন্স, আপনার ব্যাংকে কত টাকা রয়েছে সেটা এখানে দিতে হবে। সেই 2024-এর জুন মাসের 30 তারিখের। তারপরে আপনার হাতে এখন পর্যন্ত 1 টাকাও নাই। তারপরে আপনাকে আসতে হবে, আপনি যে এই যে লাইবিলিটিস ব্রোয়িং ফ্রম ব্যাংক অর আদার্স এফআই, এইখানে আপনাকে দিতে হবে। আপনি জয়নগরে একটা বাসা কিনেছেন, সেই বাসাটার প্রতি মাসে আপনাকে কি দিতে হয়, প্রতি মাসিক একটা খরচ দিতে হয়। আমি যেটা এর আগে দেখিয়েছিলাম ওই যে 1500 স্কোয়ার ফিটের, সেখানে আপনাকে ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার দিবেন, তারপরে হচ্ছে অ্যাকাউন্ট নাম্বারটা দিবেন, তারপরে হচ্ছে আপনি কিনেছেন, কোথায় কিনেছেন, কিভাবে কিনেছেন সেটা একটা পারপাস দেখাবেন, তারপরে হচ্ছে টাকাটা খরচ করলে সেটা এখানে বসাই দিবেন। আপনার খরচ বিবরণীতে আপনি কত টাকা খরচ দেখাইছেন সেটা এখানে। এরপরে আপনি যদি লস মনে করেন, আপনি ফার্নিচার বিক্রি করলেন, ফার্নিচার বিক্রি, কালার টেলিভিশনটা আমার নষ্ট হয়ে গেল, আপনি এখান থেকে ডিলিট করে দিবেন। কালার টেলিভিশনের দাম হচ্ছে 18,000 টাকা আপনার লস হয়েছে, সেটা আপনাকে এখানে দিয়ে দিতে হবে। লস পার্টিকুলার্স একটা অ্যামাউন্ট 18,000। পার্টিকুলার্সের এখানে কিছু লেখা যায়, হ্যাঁ পার্টিকুলার্সের এখানে লেখা যাবে যে আমার টিভিটা নষ্ট হয়ে গেছে, আমি এখানে লিখে দিলাম আমার 18,000 টাকা আমি মাইনাস করে দিলাম, এটা আমার লসের ঘরে, মানে এই সম্পদটা আমার লস হয়ে গেল। আমার একটা ক্যামেরা ছিল, আমার একটা ফ্যান ছিল, সবগুলো এখানে লস হয়ে যাবে। আদার্স কোনো ভাবে আপনার লস হয়েছে সেই লসটাও আপনি এখানে বসাইতে পারবেন। তারপরে আপনি যদি কোনো কিছু ডোনেট করতে চান, গিফট যদি দিতে চান, মনে করেন আপনি 5 ভরি সোনা, আপনার 10 ভরি সোনা আছে, বা আপনার ক্যামেরাটা আপনি গিফট করতেছেন, সেখানে এখানে পার্টিকুলার্স গিফট দিবেন, তারপর হচ্ছে রিসিভারের নাম দিবেন, কিন্তু আপনাকে এখানে টিন আইডিটা দিতে হবে। এরপরে আপনি যদি কোনো কিছু ডোনেট করতে চান, গিফট দিতে চান, তাহলে মাথায় রাখবেন যে গিফট আপনি দিলেন অথবা ডোনেশন দিলেন, সেই ডোনেশন দিলেন, আচ্ছা কন্ট্রিবিউশন দিলেন, কিন্তু তার নাম লাগবে এবং কি তার টিন থাকতে হবে, টিন সার্টিফিকেট থাকতে হবে, সে তার টিনে সেই টাকাটা যোগ করে নেবে। কত টাকা দিবেন সেটা আপনি দিয়ে দিলেন, এখানে টিন নাম্বার দিয়ে দিলেন। আপনার এইখান থেকে কোনটা গিফট করলেন, আপনার হাতে থাকা নগদ টাকা যদি হয় তাহলে মাথায় রাখবেন যে আপনার 3 লাখ টাকা আছে, আপনি 2 লাখ টাকা গিফট করলেন, সেই 2 লাখ টাকা কাকে দিলেন তার টিন নাম্বারটা দিলেন, সেখানে দিয়ে দিলেন। আর আপনার হাতে থাকলে 1 লাখ টাকা, তাহলে এটা আপনার দেখা থাকলো, মানে মনে রাখতে হবে। আর আরেকটা বিষয় হচ্ছে, মনে করেন আপনার ফ্রিজ, আপনার ফ্রিজটা আপনি গিফট করে দিলেন, আপনার এই ফ্রিজটা এইখান থেকে 12,000 টাকা ডিলিট করে দিতে হবে এবং এইখানে 12,000 টাকা মাইনাস করে দিতে হবে, ওইখান থেকে চলে যাবে এইখানে এসে ঢুকবে, তাহলে আপনার সমান সমান থাকবে। এরপরে হচ্ছে ইনকাম শো ইন দ্য রিটার্ন, এরপরে হচ্ছে ইনকাম শো ইন দ্য রিটার্ন। না স্যার, আমি ভিডিও একটা তৈরি করতেছি সবার জন্য। জি স্যার, না স্যার, ইনকাম শো
ইন দ্য রিটার্ন, ইনকাম শো ইন দ্য রিটার্নে হচ্ছে আপনি কত টাকা খরচ করলেন আর কর সহ কত টাকা খরচ করলেন সেটা হচ্ছে এই টাকাটা। আর হচ্ছে ট্যাক্স ইম্প্যাক্ট ইনকাম অ্যান্ড অ্যালাউন্স, মানে কর অব্যাহতি আয় যেটা, সেটা হচ্ছে আমার এটা। এখন আদার্স রিসিপ্টে যদি আমার টাকা থেকে থাকে তাহলে তো সেটা আমি দিয়ে দিছি, আর আদার্স রিসিপ্টে যদি কোনো টাকা না থেকে থাকে তাহলে আমার প্রয়োজন নেই। এখন গত বছরে ইনকাম, আদার্স রিসিপ্টের একটা কাজ আছে, আরও কাজ রয়েছে, সেটা বলি। মানে আমি যদি এই বছর ফার্স্ট ইনকাম দিয়ে থাকি, আমার কোনো রিটার্ন অথবা আমি হার্ড কপিতে এখন পর্যন্ত কোনো রিটার্ন দেইনি, তাহলে আমি যতগুলো সম্পদ উপরে এখন পর্যন্ত দেখিয়েছি, আমার আলমারি, ফ্রিজ ট্রিজ, এই ওই গহনা টহনা সবগুলো সম্পদের মোট যোগফল যেগুলো আমি পারচেস করছি, সেগুলো আপনি হচ্ছে এই যে কোথায় আদার্স রিসিপ্টে দিয়ে দিবেন। যদি নতুন আপনারা হয়ে থাকেন, একেবারে নতুন ফার্স্ট টাইম জিতছেন, এখানে লিখবেন পার্টিকুলার হচ্ছে আমি ল্যান্ড পাইছি আমার বাবার কাছ থেকে, তারপরে আমাকে প্রাইজ বন্ড দিয়েছে, আমাকে সঞ্চয়পত্রটা দিয়েছে, তারপরে হচ্ছে সিলভার দিছে, মানে সোনা রূপা, জমি পাইছি, বাড়ি পাইছি, সবগুলো এইখানে লিখে দিতে হবে। রেফারেন্স কি, আমি আমার বাবার কাছ থেকে পাইছি, এটা আমি আমার বাবার কাছ থেকে পাইছি, এটা আমি আমার বউয়ের কাছ থেকে পাইছি, এরকমভাবে রেফারেন্সগুলো দিয়ে দিতে হবে এবং কি টোটাল অ্যামাউন্টটা এখানে দিয়ে দিতে হবে। তা বাদে এবছরে আমি যত টাকার ইনকাম করলাম, সেই ইনকামের টাকাটা থেকে আমার যে টোটাল এক্সপেন্সেস, মানে হচ্ছে টোটাল পারিবারিক খরচটা বাদ দিলে যে টাকাটা থাকে সেটা হচ্ছে হাতে থাকবে, অথবা সেই টাকাটার মধ্যে থেকে কিছু টাকা হাতে থাকবে, কিছু টাকা ব্যাংকে থাকবে, সেটা দিয়ে দিতে হবে। যেমন এর আগে আমি ব্যাংকের টাকাটা দিয়ে দিছি। তা বাদে মনে করেন আমার 93 লক্ষ টাকার মনে করেন আমার ইসে রয়েছে, কি রয়েছে, আমার 93 লক্ষ টাকার সম্পদ রয়েছে। সেই সম্পদটা থেকে আমার টোটাল, সেই সম্পদটা তো আমার টোটাল আদার্স রিসিপ্টে দিয়ে দিলাম, আদার্স রিসিপ্ট দিয়ে দিলাম। এখন মনে করেন যে আমার শুধু ইনকাম আর খরচটা বাদ দিয়ে যতটুকু টাকা থাকবে সেটা এখানে নিচে দেখাবে, সেই টাকাটা আমার ক্যাশ অন হ্যান্ডে দিয়ে দিতে হবে। ক্যাশ অন হ্যান্ডে, এটা হচ্ছে এই যে এটা আছে আদার্স না, ক্যাশ অ্যান্ড ফান্ড আউটসাইড বিজনেস এর নিচে ক্যাশ ইন হ্যান্ডে আমরা দিয়ে দেবো, তাহলে আমাদের মিলে যাবে। এবং কি আমরা রিটার্নটা দাখিল করার আগেই আমরা যদি এইখানে সেভ অ্যান্ড কন্টিনিউ করি, আমার কোথাও না কোথাও গ্যাপ রয়েছে, এইটা গ্যাপ রয়েছে ডোনেশন, আমি ডোনেশন যেহেতু দেইনি সেহেতু আমি এখন সেভ করি ফিল গ্যাপ, আবার কোথাও না কোথাও রয়েছে ক্যাশ অন হ্যান্ডে আমার টাকা নাই, দিলাম না, ফিল, ঠিক আছে, আমি সেভ অ্যান্ড কন্টিনিউ, আবার ফিল বাকি রয়েছে, দেখি এইটা আদার্স রিসিপ্টে আমি কোনো কিছু নিইনি, এরকম দেখাবে। তো এগুলো দেখে সবগুলো ইসে করে সেভ অ্যান্ড কন্টিনিউ ক্লিক করলেই আপনার কাজ শেষ, আপনি মিলিয়ে নিলেন। মিলবে না, কিছু কিছু বিষয় আছে আপনাকে হাতে খড়ি, মানে আপনার কত টাকা মোট সম্পদ, সেই সম্পদটা আগে হিসাব করে নেবেন। এই যে এখানে আমি দেখাই দিচ্ছি অ্যাসেটস অ্যান্ড লাইবিলিটিসে, অ্যাসেটস মনে করেন আমার এইখানে 8 লাখ টাকা, তারপরে এইখানে আমার 14 লাখ টাকা, 8 আর 14, 15, 16, 17, 18, 19, 20, 21, 22 লক্ষ টাকা। তারপর হচ্ছে প্রভিডেন্ট ফান্ডে আছে আমার হচ্ছে 22, 23, 24, 25, 26, 27। প্রভিডেন্ট ফান্ডের বিষয়ে আরেকটু বলি, প্রভিডেন্ট ফান্ডের টাকাটা আমরা কিন্তু সচরাচর কেউ গত রিটার্নগুলোতে কেউ দেয়নি, অথবা সবাই নতুন দিয়েছি। সেই প্রভিডেন্ট ফান্ডের টাকাটাও আমার আদার্স রিসিপ্টে আসবে, আদার্স রিসিপ্ট দিয়ে দিতে হবে নতুন যারা দিচ্ছেন। এবং যে পুরাতন যারা, তারা মনে করেন গত বছর ইনকাম ট্যাক্সে আপনার প্রভিডেন্ট ফান্ডের পুরো টাকাটা আপনার সম্পদের সাথে দেখানো হয়নি। তো আপনার মনে করেন যে গত বছরের নিট সম্পদ হচ্ছে 22 লাখ, এবছরে আপনার 5 লাখ টাকা বাড়বে। এখন 5 লাখ টাকা বাড়াইতে গেলে কিভাবে বাড়াবেন, আপনার জিপিএফ প্রভিডেন্ট ফান্ডের এই টাকাটা এখানে লিখে দিবেন। কোথায় গেল, জিপিএফ প্রভিডেন্ট ফান্ডের টাকা আপনি লিখে দিলেন,
জিপিএফ প্রভিডেন্ট ফান্ডের টাকা আপনি লিখে দিলেন 5 লাখ। আর আপনি আদার্স রিসিপ্টে যদি আপনার সোনা টোনা বিক্রি টিক্রি না থাকে বা থাকে সেটার সাথে যোগ করে দিতে হবে। আর যদি কোনো কিছু না থাকে তাহলে এখানে পার্টিকুলার্স আপনাকে দিতে হবে যে জিপিএফ ফান্ডের টাকাটা এখানে আনয়ন করা হলো। জিপিএফ ফান্ডের টাকাটা যখন চলে আসবে তখন আপনার গত বছরের নিট ইনকামটা এখানে, গত বছরের শেষ তারিখের মোট সম্পদটা এখানে বসাবেন এবং কি এই বছরের সাধারণ ভবিষ্যৎ তহবিলের মোট টাকাটা এখানে বসাবেন। তারপরে আপনার ক্যাশ মানে হাতে নগদটা আপনাদের মিলে যাবে। মিলে যাওয়ার পরে আমি একটু দেখাই, ও আচ্ছা এইখানে আমার আদার্স রিসিপ্ট আছে, এইখানে আমি এখন আবার দেখাই ট্যাক্স অ্যান্ড পেমেন্ট। আমার মোট ইনকাম এখন দেখেন, আমি হচ্ছে ইনকাম ফ্রম এমপ্লয়ি এত লক্ষ টাকা, তারপরে হচ্ছে ইনকাম ফ্রম ফাইন্যান্সিয়াল অ্যাসেটস এত টাকা, তারপরে হচ্ছে ইনকাম ফ্রম রেন্ট আমার নাই, তারপরে হচ্ছে ইনকাম ফ্রম আমার এগ্রিকালচার এত টাকা, তারপরে হচ্ছে ইনকাম ফ্রম বিজনেস যেগুলো প্রথমেই ক্লিক করতে হয় সেগুলো সবগুলোর অপশন রয়েছে, যেগুলোতে আপনার ইনকাম হয়েছে সেগুলো এখানে আসবে। সেগুলো এখানে আসলো, আসার পরে আপনার টোটাল ইনকাম কত, অর্থ বছরে টোটাল ইনকাম কত, আমার এত টাকা। আর কর অব্যাহতি আয়, কর অব্যাহতি আয় সচরাচর কোনগুলো সেটা আমি দেখিয়ে দিই। কর অব্যাহতি আয় হচ্ছে আপনার ইনকাম। ইনকামে যাওয়ার পরে আপনারা যদি এমপ্লয়ি সামারিতে যান তাহলে আপনাকে দেখবে ট্যাক্স ইম্প্যাক্টেড, এইটা হচ্ছে আপনার কর অব্যাহতি আয়। আর 7,94,293 টাকা। আমি তো গেঞ্জি নিব না, হ্যাঁ শিপনদাকে বলতে হবে আপনাকে, হ্যাঁ আমি কাজ করতেছি। তো এরপরে হচ্ছে আপনার ট্যাক্স ইম্প্যাক্ট সেটা আমাদের চলে যাবে হচ্ছে এইখানে, আমি দেখাই, এই দেখেন এই যে ট্যাক্স ইম্প্যাক্ট ইনকাম, এটার উপরে আমাদের কোনো ইস্যু নেই। তারপরে আমাদের মোটে মিলে এখন যে টোটাল রেগুলার ইনকামের উপরে ট্যাক্স সেটা আমার আসছে হচ্ছে 49,941 টাকা। এখন এই যে 49,941 টাকা আমাদের কেন আসলো এই বিষয়টা আমি আগে বিবৃতি করি। এরপরে আমাদের ট্যাক্স হচ্ছে মোটে মিলে টোটাল ইনকামের উপর আসলো 49,941 টাকা, কিন্তু 49,041 টাকার মধ্যে আমাদের রেগুলার ট্যাক্স হচ্ছে 41,879 টাকা, আর হচ্ছে 8,062 টাকা হচ্ছে 163 নম্বর রুলস। এই 163 নম্বর রুলসে আমরা কেন পড়লাম এই বিষয়টা হচ্ছে আমি দেখাই দিই। এই যে ইনকাম ফ্রম আদার্স সোর্সেস, ইনকাম ফ্রম আদার্স সোর্সেস, এই যে 24,000 টাকা আমরা দেখাইছি, এবং ইনকাম ফ্রম এগ্রিকালচার এইটার জন্য হতে পারে, আমার আসলে সঠিক ধারণা নেই, তারপরেও এই যে ইনকাম ফ্রম ফাইন্যান্সিয়াল অ্যাসেটস এই দুইটার জন্য হতে পারে। এখন আমরা দেখব যে এই টাকাটা কিভাবে আসে। আমার রিবেট দিয়েছে কত, এই যে টিডিএস রিবেট দিয়েছে হচ্ছে 163তে হচ্ছে 8,062 টাকা দিছে, 8,062 টাকা আমাকে রিবেট দিয়েছে, 8,062 টাকা আমাকে রিবেট দিয়েছে। রিবেট দেওয়ার পরে আমার মোট টোটাল টাকা হয় 25,378 টাকা। 25,378 টাকা থেকে আমাদেরকে এখন দিতে হবে, কত টাকা দিতে হবে সেটা আমি দেখাই। ফ্লেক্সিবল, তারপরে হচ্ছে এইখানে, হ্যাঁ 25,378 টাকার মধ্যে আমাকে এখন দিতে হবে। এইখানে আমাদের অনেক জন আছে যারা প্রতি মাসে মাসে ট্যাক্স দেয়, ট্যাক্স কর্তন করে, এবং কি আমি যেটা বলেছিলাম যে ইনকাম থেকে সেই ট্যাক্সটা হচ্ছে আগেই কেটে নেওয়া হয়, এবং কি সঞ্চয়পত্র থেকে যে টাকাটা আমাদেরকে দেওয়া হয় সেই টাকাটাও কিন্তু আগেই কেটে নেওয়া হয়। সেটা হচ্ছে আমরা এইখানে আসার পরে এই যে রিসেট ক্যালকুলেশন অথবা সেভের নিচে একটা অপশন আছে, হ্যাভ ইউ পেড এনি সোর্স ট্যাক্স, অ্যাডভান্স ট্যাক্স অর এনি রেগুলার ট্যাক্স ফ্রম 2024-25 অ্যাসেসমেন্ট ইয়ার, এইখানে করতে হবে ইয়েস করে, ডু ইউ নিড টু আপডেট ইউর ট্যাক্স পেমেন্ট স্ট্যাটাস, ইয়েস
এখানে করলে আমাদের একটা নতুন পেজে নিয়ে যাবে। এই পেজটার সামনে আসলো, এরপরে আপনাকে ক্লেম করতে হবে। ক্লেম সোর্স ট্যাক্স আমার হচ্ছে স্যালারি থেকে আমার কর্তন করা হয়েছে, আমি এখানে ক্লেম করব ট্যাক্সটা। আমি এখানে যদি লিখি, যেমন এই যে এখানে দেওয়া আছে 8,400, হ্যাঁ, তাহলে এইখানে আমি এটা ডিলিট করে দিই, এইরকম আসবে। তারপরে হচ্ছে আমি এখানে সার্চ দেব, এই যে 8,400 টাকা আমি মিনিস্ট্রি অফ ওয়াটার রিসোর্স থেকে এমনিতেই কেটে দিয়েছি। এরপরে আমি এটা ক্যান্সেল যদি করে দিই, তাহলে 8,000 কত 8,400, এই 8,400 টাকা আমি এখানে সেভ করে দেব। এই যে 8,400। এরপরে আমাকে স্যালারি আদার্স যদি আমার থেকে থাকে তাহলে দিয়ে দিব, আর যদি না থাকে তাহলে আমাদের সঞ্চয়পত্র থেকে আসে, সঞ্চয়পত্রের এখানে রেজিস্ট্রেশন নাম্বারটা আমাকে দিয়ে দিতে হবে। তো এখন আমি একটা সার্চ দিয়ে দেখাচ্ছি, এই যে হচ্ছে রেজিস্ট্রেশন নাম্বারটা আমি দিয়ে দিব। রেজিস্ট্রেশন নাম্বারটা আমার মোবাইলে রয়েছে, সেটা হচ্ছে 2022-39। এইখানে যদি আমি রেজিস্ট্রেশন নাম্বারটা দিয়ে সার্চ দেই, চলে আসছে। দেখেন আমার ভ্যালু কত, ইন্টারেস্ট কত, এবং কি ডিটিএস ক্লেম হচ্ছে কত টাকা, সেটা চলে এসছে। আসার পরে আমি এটা এখানে সেভ করে দিয়ে দিলাম। দেখুন সাকসেসফুল ক্লেম দেখাইছে, দেখুন সাকসেস হয়ে গেল। এইভাবে আপনাদেরকে নিয়ে আসতে হবে। এরপরে আপনার যে কয়েকটা রয়েছে সে কয়েকটা তো আপনি দেখানোর পরে সঞ্চয়পত্র ছাড়াও যদি আরও কোনো কি বলে ব্যাংক ইন্টারেস্ট থাকে, তাহলে এইখানে আপনাকে ব্যাংকের নাম দিতে হবে, তারপরে হচ্ছে ব্রাঞ্চের নাম দিতে হবে, অ্যাকাউন্ট নাম্বার দিতে হবে, ইন্টারেস্টের অ্যামাউন্ট দিতে হবে, টিডিএস কত দিয়েছেন সেটা দিতে হবে, এবং সেভ দিতে হবে। সেভ দেওয়ার পরে আপনি দেখতে পাবেন যে, আমি গো টু রিটার্নে যাই, আমি কিভাবে যাব, এই দেখুন মোটে মিলে ট্যাক্স পেমেন্ট স্ট্যাটাসে আসার পরে আপনি দেখতে পাবেন মোটে মিলে কত টাকা ট্যাক্স করা হয়েছে। আমি এইখানে 12,282 টাকা ট্যাক্স পেমেন্ট করছি। তারপরে আমি আবার গো টু রিটার্নে এখানে ক্লিক করব। ট্যাক্স পেমেন্টে আসলে আপনি এটা পাবেন। এগুলোতে ঢুকলে সচরাচর পেজটা বের হইতে চায় না, আপনারা বের করতে পারবেন না, তাই মাথায় রাখবেন ট্যাক্স পেমেন্ট স্ট্যাটাসে গো টু রিটার্নে আপনাকে যেতে হবে, তাইলে আপনি আবার রিটার্নে চলে যাবেন। তো রিটার্নে যাওয়ার পরে এই যে ট্যাক্স অ্যান্ড পেমেন্টে আপনার দেখাবে মোটে মিলে 0 টাকা। তাহলে আপনি এই যে 0 টাকা আপনার এখানে রয়েছে। আমার মোটে মিলে দেখেন, আমার মোট টোটাল ইনকাম যা ছিল 4,28,119 টাকা। কর অব্যাহতি আয় হচ্ছে আমার 25,160 টাকা। তাহলে আমার মোটে মিলে হচ্ছে আমার এই যে দেখেন রেগুলার ইনকাম হচ্ছে ট্যাক্স অন রেগুলার ইনকাম থেকে 12,282 টাকা আমি ট্যাক্স দেব। তো এই 12,282 টাকা আমি কিন্তু ট্যাক্স অনেক আগেই দিয়ে দিয়েছি। তার কারণটা হচ্ছে সরকার আমার থেকে কর্তন করে নিয়েছে সঞ্চয়পত্র থেকে। ওই যে এইখানে যাওয়ার পরে যেটা আমি দেখাইলাম ইএসএর করার পরে, এইভাবে আসার পরে দেখবেন যে আপনার সোর্সেস ট্যাক্স হচ্ছে 12,282, আর টোটাল পেমেন্ট করছেন 12,282, তাহলে আপনার 0 পেয়েবল হচ্ছে আপনার 0। তারপরে প্রসিউস টু অনলাইন রিটার্ন, আপনি প্রসিউস টু অনলাইন রিটার্নে ক্লিক করলেই আপনার রিটার্নের কাজ শেষ। আপনি ভিউ রিটার্ন দেখতে পারেন যে আপনার টোটাল ফিগার আমি যদি দেখাই, ভিউ রিটার্নে যাই, এখানে আপনি ইংরেজি অথবা বাংলা দুটোই দেখতে পাবেন। বাংলাতে আমি ক্লিক করলাম। বাংলাতে ক্লিক করার পরে আমি যদি মনে করেন সম্পদ বিবরণীটা শুধুমাত্র আপনি দেখেন, সম্পদ বিবরণী আমি আবার বলে দিই ঠান্ডা মাথায়, এটা হচ্ছে মোট আয় এই বছরের, মানে 2023-24 অর্থ বছরের জুলাই মাসের 1 তারিখ থেকে জুন 2024 30 তারিখ পর্যন্ত এটা আয় হয়েছে কর মোট আয়, রিটার্নে প্রদর্শিত আয়, আর এটা হচ্ছে কর অব্যাহতি আয়, দান গ্রহণ ও অন্যান্য প্রাপ্তি। আমি আপনাদেরকে যেভাবে দেখাইলাম, মোট নতুন টাকা আপনি যোগ করতেছেন বা সোনা বিক্রি করতেছেন
বা আপনি জমি ক্রয় করতেছেন সেটা কোথা থেকে পাইলেন সেটা আদার্সে দিবেন, সেটা হচ্ছে এইখানে। বিগত বছরে আপনার মোট কত টাকা ছিল সেটা আপনি এইখানে দিবেন। নতুন যারা যারা নতুন রিটার্ন করতেছেন তারা দান গ্রহণ ও অন্যান্য প্রাপ্তিতে সবগুলো দিয়ে দিবেন। তার কারণ হচ্ছে আপনি যেহেতু নতুন রিটার্ন করতেছেন সেহেতু বিগত বছরের শেষ তারিখে আপনার নিট সম্পদ নেই, তাই এই জায়গাটা ফাঁকা থাকবে, জিরো থাকবে। তারপরে আপনার মোট সম্পদ থেকে এই তিনটা ক্যালকুলেট করে বা এইটা সহ ক্যালকুলেট করে আপনার মোট সম্পদ দেখাবে। সেই সম্পদের উপর ভিত্তি করে আপনার জীবনের মানে জীবন সংশ্লিষ্ট ব্যয়, জীবনযাপন সংশ্লিষ্ট ব্যয়ের হিসাবটা বাদ দিলেই আপনার মোট এই আয় বছরের শেষ তারিখে নিট সম্পদ দেখাবে। এই সম্পদটাই হচ্ছে গত বছরে পরের বছর যখন আপনি রিটার্ন দিবেন সেই রিটার্নটা বিগত বছরের বিগত আয় বছরের শেষ তারিখের নিট সম্পদ এখানে বসাইতে হবে এই টাকাটা, এবং স্যাম টু স্যাম এই টাকাটা এখানে বসবে এবং কি ঘরগুলো সবগুলো একই থাকবে। আবার যদি আপনি নতুন করে কোনো কিছু জায়গা জমি ক্রয় করেন এবং সেই টাকাটা কোথা থেকে আসলো সেই টাকাটা যদি হাত থেকে যায় তাহলে আপনাকে দান গ্রহণ প্রাপ্তিতে দেখাতে হবে না, কিন্তু কোনো কিছু বিক্রি করে যদি আপনি দেখান এবং কি সেই ভ্যালুর থেকে জিরো ভ্যালু দিছেন তাহলে 2 লাখ টাকা হলেও বাড়বে। আর মনে করেন 4 লাখ টাকা আছে, আপনি বিক্রি করছেন 15 লাখ টাকা দিয়ে, তাহলে সেইখান থেকে 4 লাখ আর হচ্ছে 15 লাখ 11 লক্ষ টাকা এখানে দেখাতে হবে দান গ্রহণ ও অন্যান্য প্রাপ্তিতে। এরপরে আপনাকে চলে নিচে আসতে হবে আপনার মোটে কত টাকা। এই যে অকৃষি সম্পত্তি আমার 10 লক্ষ টাকা, এই টাকাটার সাথে কিন্তু এই টাকাটার সাথে মোট পরিসম্পদ অথবা এই বছরের শেষ তারিখের নিট সম্পদের সাথে আপনার মোট মিলাই দিতে হবে। অকৃষি সম্পত্তি, কৃষি সম্পত্তি, তারপরে হচ্ছে আপনার এই যে যেমন সঞ্চয়পত্র আছে, তারপরে হচ্ছে ঋণ কি বলে এটাকে, এটাকে হচ্ছে সঞ্চয়ী মেয়াদি মানে এফডিআর আছে সেটা দিতে হবে। তারপরে হচ্ছে প্রভিডেন্ট ফান্ডে আপনার টাকা আছে, জিপিএফ ফান্ড, সেটাতে আপনার দেখাইতে হবে। মোটে মিলে টোটাল মিলে টাকা মিলে যাবে 43,200 না 43,52,609 টাকা আপনার মিলে যাবে। এরপরে আপনি আচ্ছা, এরপরেও আবার আরেকটা বিষয় রয়েছে সেটা আমি বলে দেই একবারেই। আমি যদি ব্যাকে যাই, ব্যাকে যাওয়ার পরে ট্যাক্স অ্যান্ড পেমেন্ট আপনি এখানে পে যদি অপশন আসে পেতে ক্লিক করার পরে আপনাদের প্রয়োজন হয় যে আমরা কিভাবে পে নাওয়ে গিয়ে আমরা অনলাইনে টাকাটা জমা দেব, কিভাবে দিব, সেটা যদি আপনাদের প্রয়োজন হয় আমাকে অবশ্যই জানাবেন। আমি চেষ্টা করব এর উপর ভিত্তি করে আরও যদি কোনো কিছু বাকি থাকে আপনাদের প্রশ্নগুলোর উপর ভিত্তি করে আবার আরেকটা ভিডিও তৈরি করার জন্য। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই বলে আমি আমার ভিডিও শেষ করতেছি। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটাতে লাইক করে কমেন্ট করবেন এবং কি ভিডিওটা শেয়ার করতে ভুলবেন না। আপনি যদি ভিডিওটা ওয়েটস বাংলা ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, এবং আপনি যদি ভিডিওটা ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে আমার পেজটা এবং কি আমার প্রোফাইলটা ফলো দিতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে।